আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা নতুন আর একটা ক্লাস নিয়ে চলে এসেছি, আর আজকের এই ক্লাসে আমরা ধ্বনিতত্ত্বের তৃতীয় পর্ব আলোচনা করব। তো ধ্বনিতত্ত্বের তৃতীয় পর্বের মধ্যে আমরা আজকে মূলত যে বিষয়টা ফোকাস করব সেটা হচ্ছে কিছু যুক্তবর্ণ, মানে আমাদের পরিচিত কিছু যুক্তবর্ণ যেগুলো প্রায় আমরা ভুল করে থাকি, সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব, আর শেষের দিকে কিছু প্রশ্ন উত্তর আমরা দেখব। তো চলুন আমরা বোর্ডে লেখা যেসব যুক্তবর্ণ, মানে আমাদের অনেক সমস্যা হয় বা কিছু সিমিলারিটি থাকে, সেইগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অপরাহ্ন আর সায়াহ্ন, এই দুটো নিয়ে একটু কথা বলবো, কারণ এই দুইটাতেই কিন্তু প্রায় একই রকম। আসলে এই অপরাহ্ন এইটা মূলত হচ্ছে, একটু খেয়াল করতে হবে, এটাকে যদি আমি যুক্তবর্ণ হিসেবে ভাঙি তাহলে এটা পাওয়া যাবে হচ্ছে হ যোগ মূর্ধন্য ন। আর যদি আমি এখানে ভাঙি তাহলে কি হবে? এটা হচ্ছে হ যোগ দন্ত ন। এখন একটু খেয়াল করতে হবে, আসলে দেখতে কিন্তু মনে হয় যে এটাই হচ্ছে মূর্ধন্য ন, দুঃখিত দন্ত ন, কিন্তু আসলে তা না। দেখতে যেটা মনে হয় এটা কিন্তু সেরকমটা না, এটা কিন্তু হচ্ছে মূর্ধন্য ন। আর এটা মূর্ধন্য ন আরও একটা কারণ আমি বুঝবো, সেটা হচ্ছে যে মূলত এখানে দেখুন, যেহেতু র রয়েছে, তো র এর পরে কি হয়? র এর পরে আমরা জানি যে অবশ্যই র এর পরে কিন্তু মূর্ধন্য নয় হয়, তো সেই কারণে কিন্তু এখানে মূর্ধন্য ন। তো এই দিক থেকেও জিনিসটা বোঝা যায়। আর একটা হচ্ছে এখানে যে মূর্ধন্য ন হবে তার কোনো চিহ্নই নাই, মানে হচ্ছে নত্যবিধানের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তো এখানে আর যাই হোক মূর্ধন্য ন হওয়ার কোনো সুযোগ নেই। তো স্বাভাবিকভাবে এখানে দন্ত নয় হবে। যেটা দন্ত ন হয় সেটা কিন্তু হয়ের সাইডে থাকে, আর যেটা মূর্ধন্য ন হয় সেটা হয়ের নিচে থাকে। এটা হচ্ছে কনসার্ন। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, মানে এটা ছোটোবেলায় আমি নিজেও ভুল করে থাকতাম। তখন আমি যেটা করতাম, আসলে এটাকে লিখতাম হচ্ছে মূর্ধন্য যোগ ইও। আসলে এটা মূর্ধন্য যোগ ইও না, এটা মূলত যেটা হবে সেটা হচ্ছে যে এইটা মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। মনে রাখতে হবে এখানে মূর্ধন্য স, এটাও মূর্ধন্য, এটাও মূর্ধন্য, দুইটাই মূর্ধন্য হবে, দুইটাই সমজাতীয়। তো এখানে এটার সাথে ইওটা কিন্তু হবে না। দেখতে এখানে ইও মনে হলেও এটা কিন্তু আসলে ইও হবে না। এটা মূলত কি? এটা হচ্ছে মূর্ধন্য ন। তো এটা আমরা প্রায় ভুল করে থাকি, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এটা অনেকবার এসেছে, আর অনেকবারই আমরা দেখা যায় এই বিষয়টা ভুল করে ফেলি। আচ্ছা, এরপর হচ্ছে এটা আসলে কোনো সিমিলারিটি নাই কারোর সাথে, কিন্তু কি হবে এইটা বুঝতে আমাদের একটু সমস্যা হয়। মানে আমি যারা বোঝানোর চেষ্টা করছি এটা কি আসলে, এটাই আমরা অনেক সময় জানি না। খুব সহজ, একটু খেয়াল করে দেখুন। তাহলে প্রথমে কি হবে? এটা হচ্ছে প্রথমে হচ্ছে ত, আর তারপরে হচ্ছে থ। তো উত্থান এভাবে হবে। তো অভ্যুত্থান যেরকম, সেই বানানো কিন্তু একই জিনিস। আচ্ছা, এইবার চলে আসি হচ্ছে ব্রহ্ম শিক্ষক। ব্রহ্মর মধ্যে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু যে এটাকে বলা হয় হচ্ছে হয় ম, আর এটাকে বলা হয় হচ্ছে ক্ষীয়। হয় মতে কিন্তু এটা ডাইরেক্ট নেমে গিয়েছে, নিচে লম্বা করে নেমে গিয়েছে। আর যেটা হচ্ছে ক্ষীয় সেটা কিন্তু হচ্ছে মোড়ানো। তাহলে এটা কি হবে? এটা বেসিক্যালি হচ্ছে হ যোগ ম হবে। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে ক যোগ মূর্ধন্য স। তো এটা আমরা সবাই জানি। তো তারপরেও দেখা যায় এইটার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। দেখা যাচ্ছে এই দুটো একই রকম হওয়ার কারণে মাঝে মাঝে কিন্তু আমরা কি করি, মাঝে মাঝে এই ব্যাপারগুলো আমাদের চোখগুলো ধান্দা লাগিয়ে দেয়, তখন আমরা কিন্তু এগুলো বুঝতে পারি না। তো আশা করি আপনারা এই বিষয়টা খুব ভালো করে মনে রাখবেন। এইবার চলে আসি আরও কয়েকটা সমস্যা নিয়ে, যেমন হচ্ছে বিজ্ঞান এবং গঞ্জ, এই দুটোর ক্ষেত্রে একটু দেখুন। এই যুক্তবর্ণের ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে দেখতে কিন্তু দুটোই প্রায় একই রকম এবং লিখতেও তারা একই রকম, কিন্তু একটুখানি পার্থক্য রয়েছে। খেয়াল করে দেখুন, এটার ক্ষেত্রে হচ্ছে যেটা হয় সেটা হলো যে এখানে বর্গীয় জ যোগ হচ্ছে ইও, আর এটার ক্ষেত্রে হচ্ছে উল্টা। এটার ক্ষেত্রে হচ্ছে আগে হচ্ছে ইও, তারপরে হচ্ছে বর্গীয় জ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এইবার বাঞ্ছা নিয়ে একটু কথা বলি। বাঞ্ছার ঘটনাটা কি ঘটেছে, এটা যখন আমি তো হাতে লিখেছি, এটা টাইপ করে যখন কম্পিউটারে টাইপ করে যখন লেখা হয় তখন কিন্তু দেখতে খুব কনফিউজিং লাগে, তখন কিন্তু আমরা ভুল করে ফেলি। তো এইটার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। এটাও কিন্তু কি হয়, এটা হচ্ছে ইও যোগ ছ হয়। আচ্ছা,
এরপর হচ্ছে পঞ্চম। পঞ্চমের বেলায় যেটা সেটা হচ্ছে পঞ্চম। তাহলে প্রথমে হচ্ছে ইয়, যদিও আমরা ফার্স্টে হচ্ছে কি উচ্চারণ করি, ফার্স্টে হচ্ছে আমরা পন, তাহলে ইয় যোগ চ। তাহলে এখানে হচ্ছে ইয় যোগ চ। অনেকে এটাকে যেটা করে থাকে হচ্ছে যে ভুলটা যেটা করে সেটা হচ্ছে অনেক সময় এটাকে ন বলে ফেলে। ন হবে না, আসলে কেন হবে না? ন হবে না এই কারণে যে এই যে চ আর ইয় কিন্তু সেম বর্গের। তো এই খেয়াল করে দেখবেন যে এখানেও কিন্তু হচ্ছে ইয় এবং ছ তারা সেম বর্গের। তো এই সেম বর্গের হওয়ার কারণে কিন্তু মূলত কি হচ্ছে, তারা যুক্ত হচ্ছে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে সূক্ষ্মতে। সূক্ষ্মটা একটু আলাদা, একটু অন্যরকম। কেন? কারণটা হচ্ছে, আচ্ছা এগুলোতে আমি একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে হসন্ত দিচ্ছিলাম না। মনে রাখবেন যদি হসন্ত না হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা, হসন্ত কিন্তু আপনাকে দিতে হবে। আবার দেখা যায় মাঝে মাঝে যেটা করা হয়ে থাকে যে পরীক্ষার সময় মাঝে মাঝে যেটা করা হচ্ছে, পরীক্ষার সময় কোনোটাতেই হসন্ত দেয় না। যখন কোনোটাতেই হসন্ত দিবে না, পরীক্ষায় এরকম কিন্তু প্রশ্ন আসে যে কোনোটাতেই হসন্ত দেয় না, তাহলে মানে 4টা অপশনে বা 5টা অপশনের একটাতেও হসন্ত দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে হসন্তটা মূল বিষয় না। মূলত হচ্ছে যুক্তবর্ণ কার সাথে কে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে মূল বিষয়, সেখানে হসন্ত ফ্যাক্ট না। আবার খেয়াল করে দেখবেন যে যদি এরকমটা হয় যে হসন্ত একটাতে দেওয়া আছে আর একটা দেওয়া নেই, তাহলে কিন্তু আপনার কাছ থেকে জানতে চাচ্ছে যে কোনটাতে হসন্ত হবে আবার কোনটাতে হসন্ত হচ্ছে না, এটা কিন্তু আপনার কাছ থেকে জানতে চাচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতেই পেরেছেন। তো এটা গেল। আর এটার ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে যে এটা কিন্তু একটু ব্যতিক্রম। কেন, কোন দিক থেকে ব্যতিক্রম? কারণ এটা হচ্ছে 3টা যুক্ত হয়। 3টা যুক্ত হয় কীভাবে একটু দেখেন। সেটা হচ্ছে যে প্রথমটা তো কি আমরা জানি, তাহলে সেক্ষেত্রে আমরা একটু লিখে ফেলি ক যোগ মূর্ধন্য স, আবার তার সাথে কি যোগ হচ্ছে, ম যুক্ত হচ্ছে। আবার এটা কিন্তু আরও ব্যতিক্রম। কেন? এটা কিন্তু 4টা। সেটা কী হবে খেয়াল করে দেখুন, ন, তারপর হচ্ছে স্বতন্ত্র, আগে হচ্ছে তাহলে ত, তারপর হচ্ছে রফালা, আর তারপর হচ্ছে জফালা। এই 4টা খেয়াল করে দেখুন, 4টাও কিন্তু মাঝে মাঝে কী হয়, যুক্তবর্ণ হয়। অনেকে কিন্তু আবার এটা কী করতে পারে না, লিখতে গিয়ে বা বুঝতে গিয়ে মানে গুলিয়ে ফেলে। তো এই ধরনের ব্যতিক্রমগুলো যেগুলো 4টা বা 3টা রয়েছে সেগুলো আপনারা অনুশীলনে রাখবেন। তো আমরা ক্লাসের এই পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে আমরা বেশ কিছু প্রশ্নোত্তর পর্ব দেখব। তো চলুন আমরা বেশ কয়েকটা প্রশ্নোত্তর পর্ব দেখে ফেলি। তো বেসিক্যালি যে প্রশ্নোত্তর পর্বগুলো আমরা দেখাবো একটু খেয়াল করে দেখুন। আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতে খুব সহজ হচ্ছে। খেয়াল করে দেখুন, প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্ন হচ্ছে ভাষার মূল উপাদান কি। এই প্রশ্নটা যেরকম সহজ, আবার একইভাবে এই প্রশ্ন কিন্তু কঠিনও বটে। কেন? কারণ মাঝে মাঝে দেখা যায় যে আসলে এখন তো ধ্বনিতত্ত্বের ক্লাস হচ্ছে দেখে আপনি খুব সহজেই বুঝতে পারছেন যে এটার উত্তর হচ্ছে ধ্বনি, কিন্তু চট করে যখন পরীক্ষায় আসে তখন কিন্তু আমরা মাঝে মাঝে মানে ভুল করে ফেলি। অনেক সময় দেখা যায় এখানে বাক্য দিয়ে ফেলে, অনেক সময় এখানে কিন্তু অন্য অপশন থাকে যেগুলো আমাদের আরও কনফিউজ করে। এইখানে মনে রাখতে হবে যে ভাষার যে শুরুটা প্রথম যেখান থেকে হয় সেটা কিন্তু ধ্বনি দিয়েই হয়, তারপর ধ্বনি থেকে বর্ণ হয়, তারপর বর্ণ থেকে হচ্ছে শব্দ হয়, তারপর হচ্ছে আস্তে আস্তে বাক্যের দিকে যায়। কিন্তু যদি একদম মূল উপাদান যদি বলা হয়ে থাকে তাহলে অবশ্যই মূল উপাদান হচ্ছে ধ্বনি। প্রশ্নটা অনেক সহজ এবং অনেক ক্রিটিক্যাল যদি একা আসে। নর্মালি এই জায়গায় প্রশ্নটা এত কঠিন মনে হচ্ছে না, হঠাৎ করে যখন প্রশ্নটা করা হয় বা যদি আমাদের না জানা থাকে, না প্র্যাকটিসে থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি মুশকিলের হয়ে যায়। তো তারপর দেখুন পরের প্রশ্নটা আমরা একটু দেখি। পরের প্রশ্ন এখানে কী করা হচ্ছে, পরের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে যে উচ্চারণের স্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ তালব্য। তো তালব্য থেকে উচ্চারিত হয় এটা খুব সহজে বোঝা যাচ্ছে, কারণ চ ছ জ ঝ ইয় তালব্য স জ অন্তস্থ জ, এটাই হচ্ছে বেসিক্যালি তালব্য থেকে উচ্চারিত হয়। তো আশা করি আপনারা জিনিসটা খুব সহজে বুঝতে পেরেছেন। এরপরে চলুন আমরা পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে, তাড়নজাত ধ্বনি কোনটা। মূলত এটা হচ্ছে তাড়নজাত থেকে প্রশ্ন করা হয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে র আর এটা তাড়নজাত যেহেতু, তার মানে উত্তরটা হচ্ছে 4 নাম্বারই হবে। তো আশা করি খুব সহজ প্রশ্ন। এটা যদি মুখস্থ জ্ঞান থাকে আপনার, মানে যদি মুখস্থ করতে পারেন, তাহলে আপনার কাছে এই জিনিসটা অনেক বেশি সহজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আমরা এই যে একটু আগে উষ্ণটা নিয়ে আলোচনা করছিলাম, সেই উষ্ণটা এখন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। খেয়াল করে দেখুন, এই উষ্ণর ক্ষেত্রে কিন্তু অবশ্যই মূর্ধন্য যোগ ন হয়। কেন হয়? কারণ 2 মূর্ধন্য একসাথে হবে, তা একই রকম হবে। আচ্ছা,
তো এটাও কিন্তু মূর্ধন্য স, এটা কিন্তু মূর্ধন্য ন। তো ওই দিক থেকে একটু মনে রাখার জন্য দুইটাই মূর্ধন্য হবে, তো মনে রাখার জন্য এই ট্রিক্সটা মাথায় রাখতে পারেন। আচ্ছা, তারপর আমরা দেখি পরেরটা কি হয়। পরেরটা বলছে হ্যাঁ এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, মানে যেগুলো যুক্ত বর্ণ আছে তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ যে এটা কি হবে, এটা হচ্ছে হয় ম। কারণ খেয়াল করে দেখুন এই প্রশ্ন তাড়াতাড়ি পড়তে গিয়ে এই ভুলগুলো আমরা করি, সেটা হচ্ছে মোড়ানো না টান দেওয়া, এটা খেয়াল করি না। তো এটা যেহেতু টান দেওয়া তার মানে হয় ম হবে, আর যদি মোড়ানো হতো তাহলে কী হতো, ক প্লাস স হতো এটা। আচ্ছা, তারপরে সেখানে কি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে কোন ধ্বনি উচ্চারণ করতে গিয়ে স্বরধ্বনিটি বেশি অনুরিত হয়। অনুরিত হয় বলতে আমি ক্লাসে এই কথাটা বলেছিলাম, প্রথম পর্বের মধ্যেই যে আলোচনা করেছিলাম, অনুরিত বলতে যেটা বলা হয় সেটা হচ্ছে কাঁপা বা কম্পিত হওয়া। তো কম্পিত হওয়াটা মানে হচ্ছে অনুরিত হওয়া। তো যেটা কম্পিত হয় সেটা কি হয়, অবশ্যই ঘোষ হয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপর খেয়াল করে দেখুন পরেরটা কি, পরেরটার প্রশ্নটাও বেশ সহজ। বলা হচ্ছে যে কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলা হয়। উষ্ম বর্ণের মধ্যে শিরধ্বনি তো রয়েছেই, তো শিরধ্বনি সাথে কিন্তু আবার হও রয়েছে। তো শিরধ্বনিগুলো কি কি, শিরধ্বনি হচ্ছে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, মানে তিনটা স, তার সাথে আবার হ, এই চারটা হচ্ছে উষ্ম। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর আমরা পরেরটা দেখি, পরেরটা কি বলা হচ্ছে, বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক বর্ণ রয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন অবশ্যই পাঁচটা। কোন পাঁচটা, ও, ইয়, মূর্ধন্য, তারপর হচ্ছে দন্ত না, আরটা হচ্ছে ম। তো আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটা, মানে যৌগিক বলতে দুটো মিলে একটা হচ্ছে, দুটো স্বরধ্বনি মিলে একটা স্বরধ্বনি হচ্ছে, মানে দুটো স্বরধ্বনি হলে তো সেটা যৌগ হবে নিশ্চয়ই। আশা করি বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কটাই হচ্ছে বেসিক্যালি যৌগিক। কেন কটা যৌগিক, এই কারণে এখানে ওইটাই মূলত হচ্ছে, খেয়াল করে দেখুন অ যোগ ই, তাহলে অ যোগ ই কি হচ্ছে ওই, তাহলে দুটো স্বরধ্বনি মিলে একটা স্বরধ্বনি হচ্ছে, তাহলে অবশ্যই এটা কি যৌগিক স্বরধ্বনির প্রতীক। তারপরে দেখুন যে বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই, অবশ্যই অ, কারণ অটা কখনোই আমরা সংক্ষিপ্ত আকারে ব্যবহার করি না। দেখা যায় আমরা আটাও সংক্ষিপ্ত করি, আকার আছে, ইকার আছে, একার আছে, কিন্তু অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। তো আশা করি বুঝতে পেরেছেন বেশ কিছু প্রশ্ন উত্তর। তো এই প্রশ্ন উত্তরগুলো আপনারা দেখলে বুঝতে পারছেন যে কিছু প্র্যাকটিসের মাধ্যমে আমরা হচ্ছে এই বিষয়গুলো খুব সহজে মনে রাখতে পারি। তো আশা করি আপনার ক্লাসগুলো অনেক বেশি উপকারে এসেছে। আমরা আরও অনেক বেশি এক্সক্লুসিভ ক্লাস নিয়ে আসছি। আজকের মতো এই ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।